তুমি বিশ্বাস করবে না, আই লাভ আলু। মানে এটা অদ্ভুত ভাবে কেউ বিশ্বাস করে না, কিন্তু লকডাউনে একটা সময় ছিল আমি প্রত্যেক দিন আলু, মানে আলুর কিছু একটা বানিয়ে খেতাম। মানে আমি রেস্টুরেন্টে গেলেও আমাকে আমার ফ্যামিলি মেম্বার বা আমার পার্টনার সবাই বলে কি তুই রেস্টুরেন্টে এসে ভাই কে আলু ভাজা খায়, কিন্তু আমি কিন্তু খাই। মানে আই সত্যি এটা। আলু খেতে ভালোবাসেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। বাড়ি হোক বা রেস্টুরেন্ট, তার খাদ্য তালিকায় আলু থাকতেই হবে। নিজের আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা রুদ্র রিলিজের কয়েকদিন আগেই ইন্ডিয়া পটেটো নিউজকে জানালেন তিনি। নারী নির্যাতন, ধর্ষণ ও র্যাগিংকে কেন্দ্র করেই মূলত তৈরি হয়েছে রুদ্রা ছবিটি, যার ট্রেলার দেখে হয়তো আপনার মনে হবে ছবিটির গল্প যেন আরজিকর কাণ্ডের ঘটনা নিয়েই তৈরি। আসন্ন 22শে নভেম্বর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রিলিজ হচ্ছে ড্রিম মিডিয়া এবং KS ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত রুদ্রা ছবিটি। রজতাভ দত্ত, লাবণী সরকার সহ এক ঝাঁক নতুন শিল্পী অভিনয় করেছেন এই ছবিতে। শুনলে অবাক হবেন, ছবিটি বানানোর জন্য নবাগত হিরো কুন্তল ঘোষাল বিক্রি করে দিয়েছে তার শখের একটি ফ্ল্যাট বাড়ি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রা ছবির নায়িকা তথা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামার কুইন অভিনেত্রী অনন্যা গুহ এবং রুদ্রা ছবির নায়ক প্রযোজক কুন্তল ঘোষাল। চলুন এখন এনাদের সঙ্গে কথা বলে জেনে নিই কেন আপনাদের সকলের রুদ্র সিনেমাটি দেখা দরকার। ছবিটি কি সত্যি আরজিকর কাণ্ড নিয়ে তৈরি, তথা রুদ্র ছবিটি নিয়ে কি বলছেন তারা। পাশাপাশি অনন্যা এবং কুন্তলের থেকে জেনে নেব আলু এবং গ্রামীণ জীবন তাদের কতটা প্রিয়। ইন্টারভিউটি সম্পূর্ণ দেখে টলিউড অভিনেত্রী অনন্যা গুহর সাক্ষাৎকারটি সর্বসাধারণের কাছে শেয়ার করুন। আলু প্রেমী সিনেমা শিল্পীদের সাক্ষাৎকারটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। হ্যালো কুন্তলদা, হ্যালো অনন্যা। তো কুন্তলদা, আমাদের চ্যানেল হচ্ছে আলুর কথা বলে, আর আমার তোমার যে ছবি রুদ্র, সেটা ট্রেলার দেখে কেন জানি না মনে হচ্ছে আমাদের বাস্তবের প্রতিচ্ছবি তুলে ধরেছে। একটু জানতে চাইবো ছবির কাহিনীর বিষয় নিয়ে। কাহিনীটা দেখো, অনেকগুলো কন্টেন্ট, মিক্স কন্টেন্ট নিয়ে এটা কাহিনীটা। তো বেসিক্যালি আমরা অ্যান্টি র্যাগিং দেখিয়েছি। একটা ছেলে নেশা করে নিজের লাইফটাকে পুরো তছনছ করে দিয়েছে, কিন্তু ওখান থেকে আবার ছেলেটা রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে নিজেকে চেঞ্জ করে, নিজেকে নেশা মুক্ত করে আবার ফিরেছে। তারপরে একটা তার লাইফে কিভাবে সে লাইফ কাটাচ্ছে নেশা মুক্ত হয়ে, সেটা দেখিয়েছি আমরা। তারপরে যেটা মেন টপিক সেটা হচ্ছে যে আমাদের রেপ, যেটা বিশেষ করে মনে হচ্ছে কেন জানি না যে অনেকটা কিছু কিছু মিল পাচ্ছি মনে হচ্ছে। এখন রেপ শুনলেই মনে হয় আরজিকর, কিন্তু আমরা এই ছবিটা বানিয়েছি প্রায় 1.5-2 বছর আগে। অত ভাবিনি যে এটা এরকম হবে আমাদের কলকাতা শহরে। তবে হ্যাঁ, মিলে যাচ্ছে, অনেক কিছুই মিলে যাচ্ছে, বাট কোইন্সিডেন্টলি। এই যে মিলে যাওয়া, মানে আজকের বাস্তব সমাজ আজ থেকে 3 বছর আগে তোমার যে ছবিটা শুরু হয়েছে 2 বছর আগে, সেটা মিলে যাওয়া, এইটাকে কি চোখে দেখছো? মিলে গেছে কোইন্সিডেন্টলি, বাট আমার মনে হয় মিলে যাওয়াটা উচিত ছিল না। আমাদের কলকাতা শহরটা এখন যেটা অসুস্থ হয়ে উঠেছে, সেটা আবার সুস্থ হয়ে উঠবে আশা করি। আমাদের মনে হয় কলকাতা হচ্ছে ওয়ান অফ দ্য মানে কি বলবো, সেফেস্ট সিটি ছিল আগে, ঠিক আছে? বাট এই ঘটনাটার পরে এখন প্রত্যেকটা মেয়ে বাড়ি থেকে বেরোতে ভয় পায়। আমার মনে হয় সেটা হওয়া উচিত না। তো আমরা ওখানে ওটাই তুলে ধরেছি যে রেপ হওয়ার পরেও একটা মেয়েকে বিয়ে হওয়া উচিত। রেপ হওয়ার পরেও মেয়েটার বিয়ে হওয়া উচিত, আর রেপ হওয়ার পরেও সমাজ তাকে যোগ্য সম্মান দেওয়া উচিত। আচ্ছা, আমি যেমন আমাদের যেমন কৃষকেরা বা ধরুন যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, বিভিন্ন বৃষ্টি থেকে শুরু করে এভরিথিং, তাদের ফসল নষ্ট হয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে তোমার এই ছবিটা করতে গিয়ে, রুদ্র ছবিটা বানাতে গিয়ে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, এবং তাতে বড় কথা ধাপে ধাপে অনেক সমস্যা এসেছে। ছোট্ট করে একটু যদি আমার দর্শকদের জানাও, কেননা এইটা একটা ইন্সপিরেশনের গল্প, সিনেমা তৈরির আরেকটা যে সিনেমা, সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে পারো। স্ট্রাগল তো সবাই করে, কেউ কম কেউ বেশি। তো হ্যাঁ, স্ট্রাগল বলতে আমাদের এই ছবিটা একজন শুরু করে অন্য প্রডিউসার,
সেই ছবিটা শুরু হয়েছিল অনেকদিন আগে, 2022 সালের শেষের দিকে। তো অনেকটা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে প্রডিউসারের মনে হয় যে না, আমরা আর এগোবো না ছবিটাকে নিয়ে। তো হঠাৎ করে দেখো আমাদের কোনো কাজ নেই। আমি আজকে পড়াশোনা করে মনে করেছি যে আমি চাকরি করব না, আমি এখানেই থাকবো বা আমি অ্যাক্টর হব। তো এরকম আমার মতো কিন্তু অনেকজন আছে যারা এটা মনে করেছে, পড়াশোনা করার পরেও আমরা অ্যাক্টিং করবো বা কেউ কোরিওগ্রাফি করবো বা কেউ ডিরেকশনে যাব। এরকমই আমাদের একটা টিম আছে, যে কোরিওগ্রাফি করেছে একজন সায়ক মুখার্জি বলে, আর ডিরেক্টর রাজকুমার সোয়েন। তো আমরা এই তিনজন ভেবেছিলাম যে এই ছবিটাকে শেষ করবোই আমরা, যেভাবেই হোক। তো আমরা অনেক প্রডিউসারের কাছে গেছিলাম, মানে 8-10টা, সবাই আমাদের ফিরিয়ে দিয়েছে। কারণ নতুন ইয়াং একটা টিম, কি করবে এরা, কিচ্ছু করতে পারবে না। তো আমাদের মধ্যে একটা জেদ চেপে গেছিল যে না, এই ছবিটা করব। তবে এই ঘটনাটা কিন্তু কেউ ভেবো না এটা ফেক বা এটা আমি সিম্প্যাথি গেইন করার জন্য করছি। এটা অরিজিনাল ঘটনা, এটা সত্য ঘটনা। তো যাই হোক, আমি একটা বলি, হ্যাঁ, আমি একটা অন্য চ্যানেলে দেখেছিলাম ফ্ল্যাট নিয়ে কিছু একটা, এটা একটু দর্শকরা জানতে চাই, ইমোশনাল স্টোরি, কিন্তু একটু যদি তুলে ধরো সেটা ছোট করে। দেখো বিষয়টা হচ্ছে যে ওই জেদটা বললাম, ওই যে জেদটা, এই যে সিনেমাটা করবোই। আর দেখবে আর্টিস্টরা কিন্তু একটুখানি একটু সবার মধ্যেই ওই থাকে, সমস্যা থাকে, যে শিল্পীরা কিন্তু একটু মানে জেদি হয় যে করবোই। হ্যাঁ, তো এবার আমরা তিনজন মিলে ঠিক করেছিলাম করবোই। এবার যখন সব প্রডিউসার ফিরিয়ে দিচ্ছিল, তখন আমরা সবাই হবে, এটা আমাদের শুধু না, অনেকে ডিপ্রেসড হয়ে যাবে। কেন এই কাজটা করেই আমাদের জীবন আমরা ভেবেছি চালাবো, সেইখানে কোনো কাজ নেই, আমরা বাড়িতে বসে আছি দিনের পর দিন। একটা আর্টিস্ট যখন কাজ পায় না, তার থেকে সব থেকে বড় কষ্ট আর কিছু হয় না, ঠিক আছে? তো আমরা ওরকম অনেক দিন ধরে বসেছিলাম। তো আমি মানে সায়ক মুখার্জি আর রাজ, এটা 3 দিন মিলে ঠিক করলাম যে কিছু করে একটা সিনেমাটা বানাবো। তখন আমি মনে করলাম যে আমার একটা ফ্ল্যাট আছে বা আমার অ্যাসেট, ওটা বিক্রি করে এটা করব। আমি একা নয় এই প্রডিউসার, আমি সিনেমাটা একা নই, আরেকজনও আছে, ঠিক আছে? আরেকজন ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, তো ওই দাদাও হেল্প করেছে আমাকে, বাপ্পাদিত্য, আমাদের আরেকজন ডিরেক্টর, সে আজকে আসতে পারেনি, তো সেও হেল্প করেছে আমাকে। আমি একা নই, সেও আছে। বাট হ্যাঁ, আমরা ওই ফ্ল্যাটটা বিক্রি করে আমরা এই মুভিতে ইনভেস্ট করেছি। তো এবারে আমার পাশে বসে রয়েছেন, আমি যদি খুব ভুল না করি এটা তোমার 9 নম্বর ছবি, তাই তো? তো প্রথমে এই রুদ্র ছবিতে তোমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সম্পর্কে একটু বলো, আর ক্যারেক্টারের যে মানে বিশ্লেষণটা সেটা একটু দর্শকরা জানতে চাই। নমস্কার, আমি অনন্যা। আমার চরিত্রের নাম শ্রীপর্ণা। এবার কি বলবো, আমাকে সবাই অন্য ধরনের চরিত্র করতে প্রচন্ডভাবে অ্যাপ্রোচ করে, অ্যাজ ইউজুয়াল কুন্তল দাও এসেছিল সেইভাবেই। তো চরিত্রটা সত্যি অন্য ধরনের, মানে সেটা হয়তো গান বা ট্রেলার দেখে কিছুটাই বোঝা যাবে না, মানে কিছুই বোঝা যাবে না গানে দেখে বা ট্রেলার দেখে, কোনোটাতেই বোঝা যাবে না। আমার মনে হয় আমার চরিত্রটাকে বুঝতে গেলে ইউ হ্যাভ টু কাম টু দ্য সিনেমা হল অ্যান্ড ওয়াচ দ্য শো। কিন্তু খুব মজা হয়েছে আমার কাজটা করতে। মানে আমরা অভিনেতারা সবসময় কি সার্চ করি, টু অ্যাক্ট ইন সামথিং ডিফারেন্ট, মানে এই চরিত্রটা এরকম হবে, এই চরিত্রটা এটার থেকে ডিফারেন্ট, বা আগের কাজটার থেকে কতটা ডিফারেন্ট, বা আমার থেকে কতটা ডিফারেন্ট। তো ডেফিনেটলি নতুন ধরনের চরিত্র করতে সত্যিই খুব ভালো লাগে, এবং গল্পের একটা টুইস্ট আছে যেটা আর কি আমার চরিত্রটাকে নিয়ে। একদম বলবেন না, সেটা আমি বললাম, সেটা কিন্তু তোমাদের সবাইকে গিয়ে দেখতে হবে। আচ্ছা, দুজন বড় বড়, আমরা ছোটবেলা থেকে যাদের সিনেমা থেকে বড় হয়েছি, রজতাভ দত্ত মানে রনিদা আর লাবণী, কাজের এক্সপেরিয়েন্স কেমন দুজনের সঙ্গে? আমি অ্যাকচুয়ালি এই পার্টিকুলারলি এই সিনেমার সাথে কারোর সাথে আর কি স্ক্রিন শেয়ার করিনি, কিন্তু আমি ওনাদের সবার সাথে এর আগেও কাজ করেছি। আচ্ছা, মানে বিশ্বজিৎ দাদু, রনি স্যার, লাবণী ম্যাম দুজনের সাথে আগে মানে কাজ করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই মুভিতে আর স্ক্রিন শেয়ার করা হয়নি। আচ্ছা, মোটামুটি ছবির যে বিষয়বস্তু, আজকে ধরো নারী নির্যাতন বা নারী সচেতনতা, এই নিয়ে বাংলাতে কিন্তু খুব কম ছবি হতে লক্ষ্য করা যায়, বা আরো কিছু সাবজেক্ট আছে যেটা দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখুন, সেটা আমি বলছি না। এই সাবজেক্টটা নিয়ে মনে হয় আগামী দিনে আরো বেশি করে সিনেমা কেন হওয়া উচিত, একটু যদি ছোট করে বলো। হওয়া তো ডেফিনেটলি উচিত। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে কেউ খুব একটা কথা বলতে চায় না, অনেক কিছু ভেবে কি এইটা এইরকম একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে যদি আমি বলি, তাহলে হয়তো ও এটা ভাববে না, আমি হয়তো হল পেলাম না, আমার হয়তো এই হলো না।
অনেক কিছুই মানুষে ভাবতে পারে, বাট আমরা যাদের জন্য ছবিটা বানাচ্ছি সেটা হচ্ছে মেইনলি দর্শক। এবার আমাদের দর্শক বন্ধুরা আমাদের ছবিটা দেখে কি মেসেজ পাচ্ছেন বা কতটা ভালোবাসা দিচ্ছেন বা আগামী দিনে কি এডুকেট করতে পারছি আমরা থ্রু মুভিজ। তো অ্যাকচুয়ালি আমি মুভিটাকে কমার্শিয়াল ছবি বলো বা এডুকেশনাল মুভি বলো বা এনিথিং, আমি প্রচন্ড সবকিছুকে আমাদেরকে সিনেমা কিছু শেখায় বলেই দেখি। ডেফিনেটলি আমি যে কটা সিনেমা দেখছি আমি কিছু না কিছু শিখছি, হয় আমি অভিনয় করা শিখেছি বা আমি গল্প দিয়ে ইন্সপায়ার হয়েছি, তো এটাও সেরকমই একটা সিনেমা। তো ডেফিনেটলি আরো নতুন জেনারেশনের দর্শক বললে, তুমি দর্শক বললে আমাদের যে দর্শক সেটা কিন্তু মেইনলি হচ্ছে, তুমি জানো এটা এগ্রিকালচার রিলেটেড চ্যানেল, মেইন হচ্ছে একদম গ্রাম বা মফস্বলের মানুষ, বিশেষ করে একদম প্রত্যন্ত গ্রাম। শহরেও চাষবাস হয় কিছু কিছু মফস্বল টাইপের, কিন্তু মেইনলি হচ্ছে গ্রাম। তো কখনো গ্রামে বেড়াতে গেছো নাকি কোনো লাইফে এখনো পর্যন্ত কোনো গ্রামে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আর আমার পার্টনার বোথ অফ আস লাইক সত্যিকারের মানে ভালোবাসি আর কি গ্রামে। মানে আমাদের এরকমও হয়েছে আমরা বাড়িতে দুপুরবেলা বসে ভেবেছি কি ভালো লাগছে না, চল তাহলে একটু ঘুরে আসি। তো আমরা সেইভাবে আর কি ঘুরতে বেরিয়ে গেছি। আমার সোনারপুর থেকে আরো 1 ঘন্টা যেতে হয়, এরকম একটা গ্রাম আছে যেখানে আর কি নেটওয়ার্কও পাওয়া যায় না, অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিও সেখানে ঠিকঠাক করে নেই। আমরা ওখানে ঘুরে বেরিয়েছি। তারপরে কিছুদিন আগে আমাদের বাড়িতে যিনি মেয়ে আছে তিনি আমাদেরকে তার বাড়িতে ইনভাইট করতো, আমরা তার বাড়িতেও গেছি। মানে আমরা এতটাই ভালোবাসি সেখানে গিয়ে, মানে পুকুরের মাছ ধরা থেকে শুরু করে ওই পুকুরের মাছ আবার ভেজে খাওয়া, মানে প্রচুর এনজয় করেছি, আমরা সত্যি এনজয়। আমাদের কিন্তু সিনেমাটাও কিন্তু মফস্বলেই বেশি হিট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা বিশেষ করে আমরা এই ধরনের ছবি না, মানে আমিও মানে গ্রামের ছেলে, আমার বাড়ি অ্যাকচুয়ালি বাঁকুড়াতে। আচ্ছা। তো আমরা এই ধরনের ছবি কিন্তু দেখতে বেশি ভালোবাসি, বিশেষ করে। আমিও কলকাতার মেয়ে, আমিও কলকাতা। আচ্ছা, কোথায় কোথায় মানে কোথায় গাছ? কল্যাণী। আচ্ছা, তো কখনো আমাদের যেটা মেন যে গ্রাম, মানে যেহেতু গ্রাম বলে, কখনো আমাদের ওদিকে যাওয়া হয়েছে নাকি? মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি প্রচুর শো করতে প্রথম কথা ওইদিকে যাওয়া হয়। আচ্ছা, মানে যেটা ফাংশন বলি আমরা, ফাংশন করা হয়। তো ফাংশন করতে আমি গিয়েছি ওখানে, এবং ওখানকার মানুষ মানে সত্যি মানে ভেরি লাভলি। মানে আমি যদি দাঁড়িয়ে আমি বলি আমার যদি খিদে পেয়েছে তাহলে আমার মনে হয় 50 জন তাদের বাড়িতে ডেকে বলবে আমি মাংস মাছ তুমি এক্ষুনি এসো, যেটা হয়তো শহরের লোকের মতো এই আন্তরিকতাটা পাওয়া যায় না খুব একটা। মানে ধারণার বাইরে যাকে বলে, তাই না? সত্যি তাই, এবং এত খেতে দেবে যে তুমি খেয়ে উঠতে পারবে না, মানে এত মানে আপ্যায়ন করে। কুন্তল দা, আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো যে দেখো, আমাদের তো তোমাদের এই ছবিটা 22 তারিখে রিলিজ হচ্ছে, 22 নভেম্বর, কিন্তু আমাদের যেটা দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে আমাদের বাংলাতে কিন্তু এই ছবি যেখানে চলার মতো জায়গা, আমরা গ্রাম বা মফস্বলের মানুষ, সেখানে কিন্তু খুব কম সিনেমা হল আছে। তোমার কি মনে হয় যে সরকারি ভাবে পদক্ষেপ নিলে কি সিনেমা হল বাড়ানো উচিত, বা একটা ন্যূনতম পয়সার টিকিটের বিনিময়ে কি দর্শকরা আসবে সেই ছবি দেখতে? কি মনে হয় এই বিষয়টা নিয়ে? আমার মনে হয় সিনেমা হল বাড়ানো উচিত অবশ্যই, কারণ অনেক মানুষ আছে যারা এখানে মানে অনেক দূর গিয়ে সিনেমা দেখতে হচ্ছে তাদেরকে। হ্যাঁ, আমার মনে হয় সিনেমা হল বাড়লে তারা বাড়ির কাছে বা বাড়ির মানে কাছাকাছির মধ্যে সিনেমা হল তারা পেয়ে যাবে। আমার মনে হয় সিনেমা হল অবশ্যই বাড়ানো দরকার। আমার মনে হয় আমাদের শিল্পীদের জন্য ভালো, যারা নতুন প্রডিউসার আসছে, মানে যারা রিস্ক নিয়ে ছবি করছে তাদের জন্যও ভালো। তারা 2 টাকা ইনকাম করলে আবার তারা একটা নতুন ছবির জন্য ভাববে, আর নতুন ছবির জন্য যখনই ভাববে তখন আমাদের মতো শিল্পীরা বা অনেক টেকনিশিয়ানরা কাজ পাবে। কারণ অনেক টেকনিশিয়ান আছে যারা কাজ পায় না, তাদের এই কাজ করেই রোজ পেট চলে। আমার মনে হয় কাজ পেতে গেলে হল বাড়ানো উচিত, আমার মনে হয়। আস্তে আস্তে বাড়ছে, কিছু কিছু মাল্টিপ্লেক্স টাইপের অনেক হল তৈরি হচ্ছে। আমাদের মাল্টিপ্লেক্স ডেফিনেটলি হচ্ছে, বাট আমার মনে হয় যে সিঙ্গেল Single স্ক্রিন screen হলগুলো প্রচুর আমি উঠে যেতে দেখেছি নর্থে। মানে আমার বাড়ির পাশে এতগুলো সিঙ্গেল স্ক্রিন হল প্রচুর এখন উঠে গেছে, ঝুল পড়ে আছে। তো সেগুলো আর কি মানে, আর সত্যি কথা বলতে মানে ওই পরিবেশনা যেখানে আছে, ওই পরিবেশনা মনে হবে না যে ছবি দেখতে যায়। কিছু টাকা ইনভেস্ট করে, 50 টাকা 100 টাকা ইনভেস্ট করে মনে হবে না যে ছবি দেখতে যায়। তো তোমাদের এই ছবিতে তো একদম নাম করা অনেক সিঙ্গারও গান করেছে, সোমলতা, লগ্নজিতা, লগ্নজিতা, সিধুদা, রাজবর্মন। মোটামুটি এই ছবিটার বিজনেস নিয়ে কতটা আশাবাদী দুজনে? আমি এই প্রশ্নটা দুজনের উদ্দেশ্যে রাখছি। দেখো, বিজনেসটা তো আমরা কেউ নই বলার, বিজনেসটা একমাত্রই হচ্ছে দর্শক। ঠিক আছে, দর্শকই আমাদের ভগবান। দর্শক একটা ছেলেকে আকাশে তুলে দিতে পারে, আবার একজন আর্টিস্টকে মাটিতে নামিয়ে দিতে পারে। তো এটাই হচ্ছে পুরোপুরি দর্শকের উপর। আশাবাদী তো আমরা সবাই, কারণ আমরা আজকে যদি আমাদের বিজনেস হয় তাহলে আমরা আরেকটা প্রজেক্টের কথা ভাবতে পারবো, আর আরেকটা প্রজেক্ট কথা ভাবতে পারলে 2 টেকনিশিয়ান কাজ পাবে, 2 শিল্পীরা কাজ পাবে। আমার মনে হয় ব্যবসা হলে সবার লাভ, আমার লাভ না শুধু।
আচ্ছা, এরপরে কি ছবি আসছে? এটার পরে তুমি তো প্রোডিউসারও এখন। এখনো কিছু ভাবিনি, এটার উপরেই অনেক কিছু আশা করে এইটার আছি। উপর অনেক কিছু ডিপেন্ড করে actually। একদম। আর অনন্যা তো ওর কি ছবি আসছে? তোমার তো পরপর ছবি তো এসেই যাচ্ছে। এটাই আমার আপাতত নেক্সট, এরপরে আর কোনো ছবি করিনি এখন। আচ্ছা, তোমার তো গলাটা খুব মিষ্টি, একটা গান শোনানো হোক এই ছবি থেকে। এই ছবিতে আমাকে তোমার গান করতে বলছো? লগ্নজিতার গলায়, এই ছবিতে তোমার লগ্নজিতার না, সোমলতার গলায়। সোমলতা, আমার এত গুলিয়ে যায় সেটা। তোমার একটা ছোট করে জাস্ট 2 লাইন খালি গলায় এই ছবিতে কোনো গান হোক না, করো করো। হোক না। ওকে, তুমিও গাও তাহলে আমার সাথে, আমি একা একা গাইবো না। আরো ভালো হবে জিনিসটা। তুমি ঠিক আছে। একসাথে গাইলে তাহলে আমার খারাপ গলাটা চাপা পড়বে। আমার তো আজকে যদি কোম্পাল দাও, আমার তো আরো খারাপ গলা, মানে ডবল খারাপ গলা হলে বুঝতে পারছো তো। আরে না, না, তাহলে তোমাকে সবাই খারাপ বলবে, আমাকে খারাপ ইকুয়ালস টু খারাপ হচ্ছে ভালো। আচ্ছা ঠিক আছে, এই ছবির একটা গান ও শুরু করবে, আমি শেষ করব। আচ্ছা, তাই হোক, লেডিস ফার্স্ট কথাতেই আছে। হ্যাঁ। ওকে, চলো। মেজাজটা খুব রাগী তোমার, ব্যবস্থা ঠিক নেব এবার। সহজ তুমি, জটিল আমি, মজার খেলায় এসো নামি। আরে বাবা, দারুণ হাত ধরে বাবা। কে বলেছে মানে তুমি প্রফেশনাল সিঙ্গার কেন গলার তো যথেষ্ট গলাটা বাবা। মিউজিক একটা যদি একটু রেওয়াজ করো। হ্যাঁ, তাহলে আমার সোমলতা ম্যামকে দিয়ে গাওয়ানো উচিত ছিল না বলো? আই লাভ সোমলতা। না, উনি তো দারুণ গেয়েছেন, কিন্তু আরেকটা এক্সটেন্ডেড ভার্সন রাখতে হতো যে অ্যাক্ট্রেসের গলায়। ঠিক আছে, তাহলে ভাবছি এর পরেরটাই। ভালো বুদ্ধি দিয়েছে। একদম, একদম। আচ্ছা, তো মোটামুটি এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে 22 তারিখে কেন মানুষ এই ছবিটা হলে দেখতে আসবে সেটা একটু দর্শকদের জানাও। আচ্ছা, কেন মানুষ এই ছবিটা দেখতে আসবে? মানে কারণ এত ছবির ভিড়ে কেন এই ছবিটা বেস্ট? আমার ভালো লেগেছে, ট্রেলার ভালো লেগেছে, সেজন্য আমি এসেছি প্রমোশনাল একটা ইন্টারভিউ করতে। কেন দর্শকরা আসবে ছবিটার জন্য? তারা কি পাবে এই ছবিটা থেকে? আমার মনে হয় আগে কমার্শিয়াল মুভির একটা যেটা ফার্স্ট লুক আউট সেটা হয় গানগুলো খুব ভালো। তো ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান পয়েন্ট যেখানে আমরা 100 পয়েন্টস অলরেডি পেয়ে গেছি, কারণ আমাদের ছবির প্রত্যেকটা গান সত্যিই খুবই ভালো। সেকেন্ডলি যেগুলো আরো বাকি বিষয়, সেগুলো হচ্ছে আমরা অভিনেতারা প্রচুর খাটনি করে ছবিটায় আর কি অভিনয় করেছি আমাদের জন্য, অন্তত আমাদের মতন যারা আপকামিং অ্যাক্টার্স, যারা অ্যাসপায়ারিং টু বি সামথিং বিগ, তাদেরকে সাপোর্ট করার জন্য অন্তত এসো। আর আমাদের বিহাইন্ড দ্য টিম যারা কাজ করেছে, যারা স্ক্রিপ্টিং, ডিরেকশন, লাইট, ক্যামেরা, মেকআপ, এভরিওয়ান, ইভেন দ্য কোরিওগ্রাফার, তো তো সবাই আর কি প্রচুর খাটনি করে তো একটা ছবি করা। এবং আমার মনে হয় ছবির গল্পটা ইজ সামথিং যেটা আমার মনে হয় প্রচুর মানুষের রিলেট করতে পারবে। এভরি কলেজ গোয়িং গাই উইল রিলেট টু দিস স্টোরি। এবং আরো প্রচুর ছোট ছোট জিনিস আছে, ছোট ছোট কন্টেন্ট আছে যেগুলো এই ছবিটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আর কি প্রচুর জিনিসের একটা মিক্সচার, মানে এই ছবিটা দেখলে যে আমি একটা টপিক নিয়ে ছবি দেখছি সেটা না, প্রচুর জিনিস আছে। তো অনেক কিছু আর কি দেখতে পাবে। একটা কমেডি আছে, there is a dark side, there is a commercial side, there is action, there is beautiful song, there is everything actually। তো আর কি সবটাই আছে, তো সেই জন্য দেখতে আসা তাহলে উচিত। 22 তারিখ, 22 নভেম্বর, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, কি 22 তারিখ প্রত্যেককে যেন হলে এসে ছবিটা দেখে। একদম। আর হল লিস্ট আমি তো ইন্ট্রোতে তো দেয়াই হয়েছে। হল লিস্ট কাছাকাছি যে যেখান থেকে দেখছেন না কেন, গ্রাম শহর এভরিথিং এভরিওয়্যার যেখান থেকে এটা প্রুফ দিতে হবে, এরকম হলে গিয়ে ছবি তুলে হচ্ছে আমাদেরকে টাইপ করতে হবে। আমি প্রিমিয়ারে বসবো, দরকার হলে ওই কমেন্ট বক্সে ছবিটা তুলে দেবেন একদম। একদম। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, মানে এটা একদম আপনাকে, তারপরে আমি ডিরেক্টর দাদাকে ধরবো, আর বাকি যারা রয়েছেন তাদেরকেও ধরবো। বিষয়টা হচ্ছে যে আমি তো প্রথমে বলেছি যে আমাদের এগ্রিকালচার রিলেটেড চ্যানেল। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে মানে অনন্যার খাদ্য তালিকায় কি আলু থাকে? তুমি বিশ্বাস করবে না, আই লাভ আলু। মানে এটা অদ্ভুত ভাবে কেউ বিশ্বাস করে না, কিন্তু লকডাউনে একটা সময় ছিল আমি প্রত্যেকদিন আলুর কিছু একটা বানিয়ে খেতাম। মানে আমি রেস্টুরেন্টে গেলেও আমাকে আমার ফ্যামিলি মেম্বার বা আমার পার্টনার সবাই বলে কি তুই রেস্টুরেন্টে এসে ভাই কে আলু ভাজা খায়, কিন্তু আমি কিন্তু খাই। মানে সত্যি এটা আমি মানে বলার জন্য বলছি না, এটা সত্যি, এটা কিন্তু সত্যি। কিন্তু আমি তো জানি যে ডায়েট মেইনটেইন করতে গেলে নাকি যে আলুটা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়। আই এম ব্লেসড, আপাতত আমার মেটাবলিজম ভালো, আমার গায়ে এখনো কিছু লাগে না। যবে থেকে লাগা শুরু করবো তো ওদেরকে আমাকে আলু না সত্যি, ও কিন্তু আলু খায়, সেটা সিরিয়াস। আমি কিন্তু রোজ আলু খাই, জানো তুমি? আমি মিষ্টি আলু রোজ খাই। মিষ্টি আলু কিন্তু ভালো হেলথের জন্য। কিন্তু একটা জিনিস জানো, মানে তোমাকে বলি, এটা খুব মানে খারাপ লাগে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলু নিয়ে আবার রাজনীতি হয়, জানো তো? মানে এই যে আলু তোমরা দেখো কলকাতাতে কিনে খাচ্ছ, তো দেখা গেল যে
আলুর দামটা বেড়ে গেলে না মানে একটু চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, দাম বেড়ে গেল দাম বেড়ে, কিন্তু আমরা হয়তো কলকাতার মানুষরা দেখে না যে এক্স্যাক্টলি আলুটা ফলাতে কতটা কষ্ট হচ্ছে, বা এই যে যারা তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিচ্ছে তাদের কতটা খাটালি জড়িয়ে রয়েছে, এই জিনিসটা মনে হয় দেখে না।